Good morning, dear learners. Welcome to English second paper class. আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই করোনা মহামারীর কারণে তোমরা ঘর থেকে বেরোতে পারছো না, স্কুলে আসতে পারছো না, বন্ধুদের সাথে সাক্ষাৎ করতে পারছো না। Maybe you are getting bored. তারপর আমাদের মনে রাখতে হবে লাইফ ডাজন্ট স্ট্যান্ড স্টিল। একদিন ঠিক হয়ে যাবে, একদিন আবার আমরা পুনরায় সবকিছু ঠিক পাবো, কিন্তু ফিরে পাবো না আমাদের সময়টা। সো আমি এটাই অ্যাডভাইস করতে চাই, তোমরা এই সময়টাকে সঠিকভাবে ব্যবহার করো, যাতে পরবর্তীতে তোমরা পিছিয়ে না পড়ো। আমরা তোমাদের এই পিছিয়ে পড়া যাতে না হয়, তাই তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি অনলাইন ক্লাসের ব্যবস্থা। আমরা গত ক্লাসে আয়োজন করেছিলাম ন্যারেশন নিয়ে, তারপরেরটা আয়োজন করেছিলাম প্রিপোজিশন নিয়ে, আজকে আয়োজন করছি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে। কারণ আমার জানা মতে এমন কোন স্টুডেন্ট নেই যে তারা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডকে ভয় পায় না। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের এমন কথাও আমার জানা আছে কিছু কিছু স্টুডেন্ট যারা 10টার মধ্যে বেছে বেছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা বাদ দিয়ে বাকিগুলো আনসার করে এবং কি শেখার চেষ্টা করে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটাকে বাদ দিয়ে। আজকে সেই বাদ দেওয়াটাই যাতে যোগ হয় সেই ব্যবস্থার জন্যই আজকে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে হাজির হয়েছি। আমি তোমাদের প্রথমত আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ডিসক্রিপশন বলি। আমাদের সবচেয়ে বড় সমস্যা যেটা আমরা মন থেকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটাকে বাদ দিয়ে দিই, কিন্তু এটা উচিত না। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটাকে মনোযোগ দিয়ে বুঝলে এবং রুলস অনুসারে করলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা আসলেই কিছু না। আমরা আমাদের পাঠ্যতে চাই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। সিম্পল সেন্টেন্সটি চেনার উপায় হচ্ছে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। আবার বলছি, সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। আরো সহজভাবে আমরা চিনতে পারি, কমপ্লেক্স সেন্টেন্সে একটা সাবঅর্ডিনেটেড কনজাংশন থাকবে। সাবঅর্ডিনেটেড কনজাংশন সেটা বাক্যের প্রথমও থাকতে পারে, বাক্যের মাঝও থাকতে পারে। কম্পাউন্ড সেন্টেন্সে দুই বা একের অধিক প্রিন্সিপাল ক্লজ থাকবে, তার মাঝে একটা কোঅর্ডিনেটেড কনজাংশন সংযুক্ত থাকবে। দুই বা তিনটি প্রিন্সিপাল ক্লজ থাকবে, তার মাঝে একটি কনজাংশন দেওয়া থাকবে, সেই কোঅর্ডিনেটিং কনজাংশন। আমরা এখানে তিনটা সেন্টেন্স দেওয়া আছে, তিনটা সেন্টেন্স কমপ্লিট করার চেষ্টা করি, দেখি ইমাজিন করি আমরা বের করতে পারি কিনা, কিভাবে বুঝলাম। সিম্পল সেন্টেন্সে আমাদের বলা হচ্ছে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব থাকবে। একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব থাকবে। সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, আদারওয়াইজ আর কিচ্ছু নাই। যদি বলো এটা একটা প্লেস, এটা প্লেস যার কোনো অর্থ প্রকাশ করে না, প্রিন্সিপাল ক্লজে কোনো, যেখানে কোনো সাবজেক্ট নাই, কোনো ভার্ব নাই, এটা একটা প্লেস। একটা প্লেস আর একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। In spite of being ill, she went to school. Second sentence, though she was ill, she went to school. এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। যদি প্রশ্ন থাকে কিভাবে চিনলাম, দেখো একটা ক্লোজ, যে ক্লোজে একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে এবং একটা অবজেক্ট থাকে।
একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকে, একটা ক্লোজ, এটা একটা ক্লোজ, এটা একটা ক্লোজ, দুইটা ক্লোজ, এটা একটা প্রিন্সিপাল ক্লোজ, এটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লোজ। তুমি যদি মনে করো এটাকে বন্ধ করে দেবে তাহলে এটার অর্থ প্রকাশ করে, কিন্তু এটুকু যদি আমরা বুঝে ফেলি এটার অর্থ প্রকাশ করে না, এটা ডিপেন্ডেবল। এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেটেড ক্লোজ। এই সেন্টেন্সটাকে বলা হয় সাবঅর্ডিনেটেড ক্লোজ, এই সেন্টেন্সটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লোজ। আর এই থ্রোটাকে বলা হয় একটা কনজাংশন, সাবঅর্ডিনেটেড কনজাংশন, সাবঅর্ডিনেটেড কনজাংশন। এর আরো একাধিক সাবঅর্ডিনেটেড কনজাংশন আছে, থ্রো, অলদো, অ্যাজ, সিন্স, ইফ, উইদাউট, ইফ, আনলেস। এই ওয়ার্ডগুলোকে সাবঅর্ডিনেটেড কনজাংশন বলা হয়। এটা বাক্যের মাঝেও থাকতে পারে কিন্তু সেন্টেন্সটা পরে চলে যাবে। আই মিন যেটা সাবঅর্ডিনেট ক্লোজ সেটা যদি পরে থাকে তাহলে বাক্যের মাঝে কোঅর্ডিনেটিভ সাবঅর্ডিনেটেড কনজাংশন বসবে। ক্লিয়ার? তাহলে আমরা আজ থেকে চিনতে পারবো কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে চিনবো। দুটো ক্লোজ থাকে, একটা সাবঅর্ডিনেট ক্লোজ আর একটা প্রিন্সিপাল ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ কাকে বলে? যে ক্লোজের অর্থ নিজেই বহন করতে পারে, যেই ক্লোজের অর্থ নিজেই বহন করতে পারে সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। আর যে সেন্টেন্সের বা যে ক্লোজের অর্থ নিজে প্রকাশ করে না, অন্য কোনো সেন্টেন্সের উপর ডিপেন্ড করে, তাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লোজ। এবার আসি কম্পাউন্ড সেন্টেন্সে। কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা ক্লোজ আছে, দেখো দুটোটা ক্লোজেই প্রিন্সিপাল ক্লোজ। শি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল, এতটুকু না বললেও তার অর্থ প্রকাশ করে। শি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল, এটাও বললো তার সেন্টেন্স ক্লোজ করে। কিন্তু আমরা বাক্যের মাঝে যে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন বসিয়েছি, সেই কোঅর্ডিনেটিং কনজাংশনটাই এটাকে কম্পাউন্ড সেন্টেন্সে তৈরি করেছে। যদি দুইটি প্রিন্সিপাল ক্লোজ, দুই বা তারও অধিক ক্লোজকে যদি কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করা হয় তাহলে সেই সেন্টেন্সটাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। সেই সেন্টেন্সটাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। আবারও আমি বলি, সিম্পল সেন্টেন্স, একটা ফাইনাইট ভার্ব থাকবে, একটা সাবজেক্ট থাকবে, একাধিক ওয়ার্ড থাকতে পারে, সেটা প্লেস, তার জন্য ঘাবড়াবে না। একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। তারপর কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে দুটো ক্লোজ থাকবে, একটা প্রিন্সিপাল ক্লোজ, একটা সাবঅর্ডিনেট ক্লোজ, আর একটা সাবঅর্ডিনেট কনজাংশন থাকে। সেটা বাক্যের মাঝেও থাকতে পারে, পরেও থাকতে পারে। কিন্তু যদি মাঝে থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লোজটাও পরে থাকবে। তারপর শি ওয়াজ ইল বাট শি ওয়েন্ট টু স্কুল, যদি এরকম কোন সেন্টেন্স হয় তাহলে দুটো প্রিন্সিপাল ক্লোজ তার বাক্যের মাঝে কনজাংশন, কোঅর্ডিনেটিভ কনজাংশন দ্বারা যুক্ত হয়। কোঅর্ডিনেটিভ কনজাংশন দ্বারা দুটো প্রিন্সিপাল ক্লোজকে সংযুক্ত করলে সেটা সাবঅর্ডিনেট মানে কম্পাউন্ড সেন্টেন্স। আরো কিছু ওয়ার্ড হতে পারে যেমন অর, ইয়েট, তারপর বলতে পারো এন্ড। এই ওয়ার্ডগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন আর এগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশন। তারপর আমরা এবার কিছু রুলস করি কিভাবে কত সহজে আমরা আজকে এই রুলস গুলো, 9টা রুলস আছে, এই রুলস গুলো যদি কমপ্লিট করো তাহলে আশা করি কিছু অংশ হলেও তোমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সমাধান হবে। তো মনোযোগ দিয়ে দেখো আর যেগুলো প্রয়োজন নোট করে রেখো খাতায়। কিছু রুল অনুসারে প্রথম রুল 1। রুল 1 দেখো, রুল 1 এ যেটা দেওয়া আছে আমরা ঠিক সেই জিনিসগুলোই ফলো করব। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্বের 1 প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। আবার বলছি, রুলস গুলো যদি মনোযোগ সহকারে দেখো এবং বোঝার চেষ্টা করো তাহলে খুব সহজে তোমরা বুঝতে পারবে। যেমন হি সাবজেক্ট, ইজ ভার্ব, টু উইক একটা এডজেক্টিভ, টু ওয়াক ভার্বের 1 অবজেক্ট নাই। হি ইজ
টু উইক টু ওয়ার্ক। এই সেন্টেন্সটাকে যদি আমি কমপ্লেক্স করতে যাই, যদি আমি সিম্পল থেকে কমপ্লেক্স করতে যাই, তাহলে আমাকে কি করতে হবে? সিম্পল সেন্টেন্স থেকে আমরা যদি কমপ্লেক্স সেন্টেন্সের রূপ দেই, বা সিম্পল থেকে যদি কম্পাউন্ডের রূপ দেই, বা কমপ্লেক্স থেকে যদি সিম্পলের রূপ দেই, বা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, বা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, কম্পাউন্ড থেকে সিম্পল, এই রুলস গুলো আমরা খুব ভালো করে দেখে মনে রাখতে পারি। কিভাবে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু ভার্বের ওয়ান প্লাস অবজেক্ট, আমরা খুব সহজেই বলতে পারি, সহজেই মনে রাখতে পারি। সো দ্যাট, টুর জায়গায় তুমি খালি সো ব্যবহার করো, আর টুর জায়গায় একটা দ্যাটের ব্যবহার করো, তোমার সেটা কমপ্লেক্স হয়ে যাবে। কিন্তু কমপ্লেক্সের বিষয়ে একটু আগে বলেছিলাম দুটো ক্লোজ তৈরি করতে লাগে। সো আমরা কি করব? দ্যাটের পরে একটা সাবজেক্ট লিখবো, এটা সাবজেক্ট, তারপর মডাল ভার্ব বসাতে হবে ক্যান অথবা কুড। যদি তোমার এই ভার্বটা ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় তাহলে এখানে ক্যান বসবে, যদি ভার্বের টু হয় তাহলে এখানে কুড বসবে, নিয়ম। তারপর একটা নট বসাও, তারপর বাকি যা লেখা আছে ভার্বের ওয়ান প্লাস অবজেক্ট সম্পূর্ণটা বসিয়ে দাও। আবারও দেখো, সাবজেক্ট সাবজেক্ট, ভার্বের ভার্ব, টুর জায়গায় সো বসাও, অ্যাডজেক্টিভ, টুর জায়গায় দ্যাট বসাও, তারপর একটা সাবজেক্ট বসাও, তারপর মডাল ভার্ব ক্যান অথবা কুড। কিভাবে বসাবে ক্যান আর কুড? যদি প্রথম ভার্বটি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় তাহলে আমরা ব্যবহার করব ক্যান, যদি ফার্স্ট ফর্ম ব্যবহার হয় তাহলে ব্যবহার করব কুড। আমরা বের করে ফেললাম কখন ক্যান ব্যবহার করব, কখন কুড ব্যবহার করব। যদি ভার্বটা হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম তাহলে ব্যবহার করব ক্যান, যদি হয় ভার্বের ফার্স্ট ফর্ম তাহলে ব্যবহার করব কুড। তারপর নট, তারপর বাকি সম্পূর্ণ ভার্বের ভার্বের ওয়ান, অবজেক্টের অবজেক্ট। এবার দেখো, হি ইজ টু, টুর জায়গায় লিখছি কি সো, উইকের উইক, কারণ বলাই ছিল অ্যাডজেক্টিভের অ্যাডজেক্টিভ, তারপর টুর জায়গায় দ্যাট, তারপর সাবজেক্ট হি। এবার আসি, যেহেতু এটা ভার্বের ওয়ান তাই বসেছি ক্যান, নট, ওয়াক। এবার এটাকে সিম্পল থেকে মানে কমপ্লেক্স থেকে হোক এবং কি সিম্পল থেকে হোক, আমরা এটাকে কম্পাউন্ডের রূপ দিলে কি করতে হবে? তুমি ঠিক যেভাবে কমপ্লেক্স করেছো ঠিক সেভাবেই এটাকে কম্পাউন্ড করতে পারো। শুধু তুমি মনে রাখো যেই উপায়ে তুমি কমপ্লেক্স করেছো ঠিক সেই উপায়ে তুমি কম্পাউন্ড করতে পারো। কিভাবে? তুমি ইমাজিন করো আমি সিম্পল থেকে কমপ্লেক্সটাকে যেভাবে করেছি, আমি কম্পাউন্ড করতে বললেও আমি কমপ্লেক্স করলাম। কমপ্লেক্স করে সোর জায়গায় আমি একটা ভ্যারিড ব্যবহার করব, জাস্ট সোর জায়গায় একটা ভ্যারিড ব্যবহার করব, আর দ্যাটের জায়গায় একটা অ্যান্ডের ব্যবহার করব, বাকি সম্পূর্ণ ঠিক। দেখো, তুমি সিম্পল থেকে কম্পাউন্ডের রূপ দিতে পারবা, তাহলে তোমাকে কি করতে হবে? সিম্পল সেন্টেন্সকে যখন কম্পাউন্ডের রূপ দিতে বলবে তখন আমাদের ফার্স্ট যেটা করতে হবে, আমাদের কমপ্লেক্সের মতো করে আমরা পরিবর্তন করব। পরিবর্তন করে আমি জাস্ট সো এর জায়গায় ভ্যারি ব্যবহার করব এবং দ্যাট এর জায়গায় একটা অ্যান্ড এর ব্যবহার করে দেব, তাহলে কম্পাউন্ড হয়ে যাবে। ফার্স্ট আমরা যেভাবে বলেছিলাম ঠিক আবারও বিশ্লেষণ করি কিভাবে করব। যদি বাক্যে টু ডট ডট টু থাকে তাহলে কমপ্লেক্সে সো ডট ডট দ্যাট হবে, কম্পাউন্ডে ভ্যারি ডট ডট অ্যান্ড হবে। এতটুকু শর্টকাট হিসাবে তুমি মনে রাখতে পারো। তারপর দ্বিতীয় রুলস দেখো, সেখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা তুমি শুধু এতটুকু দেখেই মনে রাখতে পারো সেটা হচ্ছে একটা ইনফিনিটিভ টু। ইনফিনিটিভ টু, ইনফিনিটিভ টু কাকে বলে? ইনফিনিটিভ টু বলা হয় সেই টুটিকে যেই টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, সেটাই হচ্ছে ইনফিনিটিভ টু। দেখো, ইনফিনিটিভ টু, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা একটা ইনফিনিটিভ টু। তুমি খুব সহজে কমপ্লেক্স করতে পারো। যদি কখনো তোমার সিম্পল সেন্টেন্সে ইনফিনিটিভ টু থাকে এবং কমপ্লেক্স করতে বলা হয়, কমপ্লেক্স করতে বলা হয়, তুমি জাস্ট ইনফিনিটিভ টুর জায়গায় একটা সো দ্যাট ব্যবহার করো।
ইনফিনিটিভ টু এর জায়গায় একটা সো দ্যাট এর ব্যবহার করো, সো দ্যাট, তাহলে আনসারটা হয়ে যাবে। ওই আগেরটার মতোই তুমি একটা সাবজেক্ট বসাও, তারপর ক্যান অথবা কুড বসাও। কিভাবে বসাবে? ও আগেরটার মতোই, যদি আগের ভার্বটা ভার্ব প্রেজেন্ট ফর্ম হয় তাহলে ক্যান, যদি ফার্স্ট ফর্ম হয় তাহলে কুড। আবার বলছি, যদি পূর্বে যে ভার্বটাকে তুমি লিখেছো সেই পূর্বের ভার্বটা যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় তাহলে ক্যান, যদি ভার্বের ফার্স্ট ফর্ম হয় তাহলে কুড। সেম বাকি যা আছে বাকি সম্পূর্ণ লিখে দাও, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। দেখো এই সেন্টেন্সটাকে কিভাবে খুব সহজেই তৈরি করা হয়েছে। হি ওয়ার্কড হার্ড টু পাস দ্য এক্সাম, হি ওয়ার্কড হার্ড টু পাস দ্য এক্সাম। তাহলে হি ওয়ার্কড হার্ড so that he could pass the exam. He worked hard so that he could pass the exam. তার মানে টু এর জায়গায় আমরা so that এর ব্যবহার করেছি, টু এর জায়গায় আমরা so that এর ব্যবহার করেছি, তারপর হি ব্যবহার করেছি সাবজেক্ট হিসাবে, তারপর কুড এর ব্যবহার করেছি যেহেতু এটা ভার্বের ফার্স্ট ফর্ম ছিল। একটু আগেও বলেছি যদি ভার্বের ফার্স্ট ফর্ম থাকে তাহলে কুড, আর যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে ক্যান। তারপর তুমি বাকি অংশটাকে বসিয়ে দাও, পাস দ্য এক্সাম। ক্লিয়ার? আবারও বলি, যদি তোমার বাক্যে প্রেজেন্ট ইনডিফিনিটেড রুলসটা থাকে, আই মিন ইনডিফিনিট টু থাকে, যেটা আমরা কমপ্লেক্স করতে গেলে জাস্ট সেই টু এর জায়গায় একটা সো দ্যাট ব্যবহার করব আর ক্লোজ বানাবো। আমি খুব সহজেই মনে রাখতে পারি, যদি ইনফিনিটিভ টু থাকে টুর জায়গায় একটা সো দ্যাট বসাবো এবং সো দ্যাট এর পূর্বে এবং পরে দুটো ক্লোজ তৈরি করব। দুটো ক্লোজ, একটা ক্লোজ এর সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে, এক একটা ক্লোজ এর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকে। তাহলে সো দ্যাট এর পরে আমরা যে ক্লোজটা রেডি করেছি সেটাকে কুড ব্যবহার করার কারণ আমরা জানি, যেহেতু পূর্বে ভার্বটা ছিল ভার্ব টু তাই আমরা কুড এর ব্যবহার করেছি। যদি ওয়ার্ক থাকতো তাহলে ক্যান এর ব্যবহার করতাম। তারপর বাকি অংশ আবার কম্পাউন্ড, ঠিক সেম জিনিস। তুমি আগে সিম্পল থেকে কম্পাউন্ডে নাও, সিম্পল থেকে কমপ্লেক্সে নিলেই তুমি কম্পাউন্ডে রূপ দিতে পারবে, সিম্পল থেকে কমপ্লেক্সে নিলেই তুমি কম্পাউন্ড করে ফেলতে পারবা। কিভাবে? দেখো, তুমি প্রথমত একটা সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করলে টুর জায়গায় সো দ্যাট করে, তুমি জাস্ট সো দ্যাট এর জায়গায় একটা এন্ড সো বসিয়ে দাও, কম্পাউন্ড। তাহলে আমাদের এখন থেকে এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে, সেই জিনিসটা হচ্ছে যদি কখনো কোনো সিম্পল সেন্টেন্স থেকে কম্পাউন্ড করতে বলা হয় তাহলে আমরা যে জিনিসটা করব প্রথমত সেটাকে কমপ্লেক্স করব, কমপ্লেক্স করে তারপর কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করব, তাই না? আবার যদি বলো স্যার যে আমার যদি সিম্পল কমপ্লেক্স থাকে, আমি যদি সিম্পল করি তাহলে কিভাবে করব? তুমি জাস্ট যা যা এড করেছো তা উঠিয়ে দিয়ে আবার টু বসিয়ে দাও, সো দ্যাট হি কুড এতটুকু উঠিয়ে দিয়ে আবার টু বসিয়ে দাও, হয়ে যাবে। এবার আসি রুল 3, সিম্পল থেকে কমপ্লেক্স, সিম্পল থেকে কম্পাউন্ড, আর কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, কম্পাউন্ড থেকে সিম্পল, কমপ্লেক্স থেকে সিম্পল, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড। কিভাবে করব? দেখো, তোমার সিম্পল সেন্টেন্সে একটা ইন স্পাইট অফ অথবা ডিসপাইট, যে কোনো একটা ইন স্পাইট অফ অথবা ডিসপাইট থাকবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম তারপর আইএনজি, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি অবজেক্ট, তারপর সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এটা একটা সিম্পল সেন্টেন্স। কিভাবে বুঝলাম? একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, আর বাকিটা হচ্ছে প্লেস। পূর্বে যে ওয়ার্ড গুলো আছে বা ক্লোজ গুলো আছে সেগুলো প্লেস। In spite of being ill, she went to school. In spite of being ill, she went to school. আমি এটাকে যদি কমপ্লেক্স রূপ দিই
তাহলে কি করতে হবে? মনে রাখো, তোমার বাক্যে যদি ইন স্পাইট অফ অথবা ডিসপাইট থাকে, ইন স্পাইট অফ অথবা ডিসপাইট থাকে, তাহলে আমি উত্তরে প্রথমে দো বা অলদো বসালেই হবে, দো বা অলদো বসালেই হবে। তারপর ক্লোজ রেডি করি, তারপর একটা সাবজেক্ট বসাবো, তারপর ভার্ব বসাবো। কিন্তু ভার্বটা কিভাবে বসবে? ভার্বটা কিন্তু এখানে ভার্ব নাই, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত আছে, সেই প্রেজেন্ট ফর্মের সাথে যে আইএনজি যুক্ত আছে সেই ভার্বটাই বসবে। কিন্তু কিভাবে? পরে যে ভার্বটা আছে, পরের যে ভার্বটা আছে যেই ফর্মে আছে, যদি এটা ভার্বের প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, যদি এটা ভার্বের ফার্স্ট ফর্ম থাকে এটা ভার্বের ফার্স্ট ফর্ম। তার মানে আমাদের ডিপেন্ড করে পরবর্তী ভার্বটার উপর। যদি প্রেস ক্লোজ থাকে, যদি তোমাদের প্রেজিং ক্লোজ থাকে, যেমন এটা একটা প্রেস ক্লোজ, প্রেজ আছে তারপর একটা ক্লোজ আছে, যদি এমন সেন্টেন্স থাকে, মনে রাখবে তোমার পরবর্তী যে ভার্বটি আছে বা পূর্ববর্তী যে ভার্বটি আছে, বিপরীত যে ভার্বটি আছে, সেই ভার্বটা যে ফর্মে আছে সেই ফর্ম অনুসারেই পরিবর্তন হবে। যদি ভার্বের ফার্স্ট ফর্ম হয় এটাও ভার্বের ফার্স্ট ফর্ম হবে, যদি এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় এটাও ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ঠিক আমরা সেভাবেই করেছি। দেখো, প্রথমেই তো সূত্র অনুসারে দো বা অলদো বসিয়েছি, তারপর সাবজেক্ট বসিয়েছি শি, উভয় সাবজেক্ট সেম শি, তারপর বিং। এটা আমরা একটু দেখতে পারি বিং যে জিনিস কথাটা সেটা কিভাবে আসলো। দেখো, অ্যামিজার, অ্যামিজার মানে হচ্ছে বি, আর এর সাথে কখনো আইএনজি যুক্ত হয় না, অ্যাডিং হয় না, ইজের সাথে আইএনজি যুক্ত হয়ে ইজিং হয় না, আর এর সাথে আইএনজি যুক্ত হয়ে আরিংও হয় না। সো এই তিনটা রূপ থেকে হয় বি, আর এর সাথে হয় আইএনজি, তাই না? তাহলে আমরা পেলাম অ্যামিজার মানে হচ্ছে বি আর আইএনজি যুক্ত বি। তাহলে আমাদের এই ওয়ার্ডটার ভিতরে যদি আমরা বলি এই ওয়ার্ডটা কিভাবে আসলো, দেখো এই হলো বি। এই বিটাকে যদি আমি অ্যামিজারে নেই, অ্যামিজারে নেই, তাহলে দেখো পরবর্তী ওয়ার্ডটা কি? আইন্ট, যা ভার্বের টু, যা হচ্ছে কি ভার্বের টু। যদি ভার্বের টু হয় তাহলে এটাও ভার্বের টু। তাহলে তোমরা নিশ্চয়ই জানো অ্যামিজারের ভার্বের টু কি? অ্যামিজারের ভার্বের টু হচ্ছে ওয়াজের। অ্যামিজারের ভার্বের টু কি? ওয়াজের। তাই এখানে ওয়াজ। অ্যামিজারের ভার্বের টু ওয়াজের, তাই এখানেও ওয়াজ। ইলের ইল, বাকি সম্পূর্ণ রেডি। তার মানে আমরা কি বুঝলাম? একটা ইন স্পাইট অফ অথবা ডিসপাইট যদি থাকে, ইন স্পাইট অফ ডিসপাইট যদি থাকে, দো বা অলদো বসাবো, তারপর দুটো ক্লোজ তৈরি করে দেবো, সাবজেক্ট বসাবো, ভার্ব বসাবো। এই ভার্বটা ডিপেন্ড করে কিসের উপর? अगेन অবশ্যই পরবর্তী ভার্বের উপর। পরবর্তী ভার্বটা যদি ভার্বের ফার্স্ট ফর্ম হয়, অবশ্যই পূর্বের ভার্বটাও ফার্স্ট ফর্ম হবে। যদি পরবর্তী ভার্বটা প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে পূর্বের ভার্বটাও প্রেজেন্ট ফর্ম হবে। তারপর বাকি সম্পূর্ণ ঠিক থাকবে। এবার আসি কম্পাউন্ড কিভাবে করব। সেম উপায়, আগে কমপ্লেক্স করো তারপর কম্পাউন্ড করো, আগে সিম্পল থেকে কমপ্লেক্স করো তারপর কম্পাউন্ড করো। আর যদি কমপ্লেক্সই থাকে তাহলে তো কম্পাউন্ড করাটা সহজ। কিভাবে? যদি বাক্যে দো বা অলদো থাকে, কম্পাউন্ড করার সময় কোনো পরিবর্তন না, জাস্ট দুটো ক্লোজকে আলাদা করো, বাক্যের মাঝে একটা বাটের বা ইটের ব্যবহার করো, বাক্যের মাঝে বাট বা ইটের ব্যবহার করো। দুটো ক্লোজকে আলাদা করো, একটা ক্লোজ, দুটা ক্লোজ আলাদা করো, বাক্যের মাঝে একটা বাটের ব্যবহার করো অথবা ইটের ব্যবহার করো, যেটা বসাবে তোমার মন চাইবে যেটা সেটাই ব্যবহার করতে পারো। বুঝতে পারছি? তাহলে আমরা এটাকে মনে রাখতে পারি, যদি ইন স্পাইট অফ অথবা ডিসপাইট থাকে তাহলে আমরা ব্যবহার করব দো বা অলদো দিয়ে, কমপ্লেক্স করব। ইন স্পাইট অফ অথবা ডিসপাইট যদি থাকে তাহলে আমরা দো বা অলদো দিয়ে করব, এবং কম্পাউন্ড করব আমরা বাট দিয়ে। দুটো ক্লোজ আলাদা করে বাক্যের মাঝে বাটের ব্যবহার করব। 4
Rule 4. By working hard, you can succeed in life. By working hard, you can succeed in life. আমরা যদি এই ওয়ার্ডটাকে বা এই সেন্টেন্সটাকে যদি আমরা কমপ্লেক্সে রূপ দেই, তাহলে আমরা অবশ্যই যে জিনিসটাকে লক্ষ্য করব সেটা হচ্ছে আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্স 4 প্রকার। জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। যা এটা জানা হলো, আমরা এবার এই সেন্টেন্সটাকে কমপ্লেক্সে রূপ দেব। এই সেন্টেন্সটাকে কমপ্লেক্সে রূপ দেব এবং এই সেন্টেন্সটাকেই সিম্পল থেকে কম্পাউন্ডে রূপ দেব। আবার কমপ্লেক্সটাকে কমপ্লেক্সে রূপ দেব, সিম্পলে রূপ দেব, কমপ্লেক্সটাকে আবার কম্পাউন্ডে রূপ দেব, কম্পাউন্ডটাকে সিম্পলে রূপ দেব। জাস্ট সেম ওয়েতে আমরা কাজগুলো কমপ্লিট করব। কিভাবে? ধরো তোমার বাক্যের প্রথমেই বাই আছে, ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট ফর্মের সাথে অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তার মানে এটা হচ্ছে একটা ক্লোজ। আমরা ক্লোজটাকে বার করলাম। আরেকটা জিনিস মনে রেখো, ঘাবড়াবে না। এই ক্লোজটা প্রথমে থাকতে পারে, পরে প্রেস থাকতে পারে। প্রথমে ক্লোজ থাকতে পারে, পরে প্রেস থাকতে পারে। এটা প্রায় দেখা যায়। প্রথমে ক্লোজ থাকতে পারে, তারপর প্রেস, অথবা প্রেস প্লাস ক্লোজ, দুইটা ভাবেই থাকতে পারে। তাহলে তোমাকে আগে গেস করে নিতে হবে কোনটা প্রেস, কোনটা ক্লোজ। তাহলে আমরা বের করলাম এটা হচ্ছে কি প্রেস আর এটা হচ্ছে ক্লোজ। তাহলে আমরা আনসার করব কিভাবে? আমরা মনে রাখতে পারি যদি বাই থাকে, যদি বাই থাকে তাহলে আমরা কমপ্লেক্স করার সময় আমরা ইফ এর ব্যবহার করব, আর কম্পাউন্ড করার সময় এন্ড এর ব্যবহার করব। বাই, ইফ, এন্ড। তাহলে আরো শিখলাম কি, যদি কমপ্লেক্স করতে হয় দুটো ক্লোজ করতে হবে, আর কম্পাউন্ডের সময় আগে কমপ্লেক্স করবো, তারপর বাক্যের মাঝে একটা এন্ড এর ব্যবহার করে দিলেই হয়ে যাবে। তাহলে আসি, বাই এর পরিবর্তে ইফ। বুঝছি? প্রিভিয়াস কথাটা আবার মনে করো। আমাদের যখন প্রেজের সিম্পল সেন্টেন্স হবে, মানে এরকম যখন হবে যে ক্লোজ আর প্রেজ বা ক্লোজ যদি এরূপ সিম্পল সেন্টেন্স হয়, তাহলে আমরা অবশ্যই যে জিনিসটা ফলো করব পরবর্তী ভার্ব বা পূর্ববর্তী ভার্ব, যেই ভার্বটাই আছে সেই ভার্বটা যে ফর্মে আছে, আমরা যেই জিরান্ট ফর্ম, এই যে এখন যে জিরান্ট ফর্মে আছে এটা কিন্তু জিরান্ট ফর্ম, ভার্বের সাথে আইনজি যুক্ত করলে নাউনে পরিণত হয়ে যায়। জিরান্ট ফর্মটাকে আমরা আবার ভার্বে রূপ দেব। সো ভার্বে রূপ দিতে গেলেই আমাদের পরবর্তী ভার্বটাকে লক্ষ্য করতে হবে। যদি পরবর্তী ভার্বটা হয় ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে পূর্ববর্তী ভার্বটাও ফার্স্ট ফর্ম। যদি পরবর্তী ভার্বটা হয় সেকেন্ড ফর্ম, তাহলে পরবর্তী ভার্বটাও হবে সেকেন্ড ফর্ম। ক্লিয়ার? তাহলে আমরা যে জিনিসটা বুঝলাম যে বাইয়ের পরিবর্তে ইফ, তারপর সাবজেক্ট বসাবো ইউ, তারপর বসাবো ভার্ব। দেখো পরবর্তী ভার্বটা কি? পরবর্তী ভার্বটা হচ্ছে ক্যান। ক্যান ইট প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট সেন্টেন্স, সাকসিড, ক্যান সাকসিড, যা, তাই এটাও ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ইউ ক্যান ওয়ার্ক হার্ড, এতটুকু বুঝতে পেরেছো? আমরা প্রেজটাকে একটা ক্লোজে রূপ দিলাম, বাই ওয়ার্কিং হার্ড থেকে তৈরি করলাম ইফ ইউ ওয়ার্ক হার্ড। নিশ্চয়ই বুঝতে পেরেছো কিভাবে দিলাম। বাই থাকলে ইফ, তারপর সাবজেক্টটাকে বসাবো, তারপর পরবর্তী ভার্বটা অনুসারে আমরা ভার্ব বসাবো ওয়ার্ক, তারপর অবজেক্ট, তারপর পরের ক্লোজটাকে রেখে দেবো। পরের ক্লোজটা যা ছিল ইউ ক্যান সাকসিড ইন লাইফ, ইউ ক্যান সাকসিড ইন লাইফ, যা ছিল তাই সম্পূর্ণ বসিয়ে দেবো। কম্পাউন্ড যখন করব ঠিক কমপ্লেক্সের মতোই বাক্যের মাঝে খালি একটা এন্ড এর ব্যবহার করব। দুই পাশে দুটো সেন্টেন্সকে আলাদা করে বাক্যের মাঝে একটা এন্ড এর ব্যবহার করব। রুল 5, যদি বাক্যে উইদাউট থাকে, বাই আর উইদাউট কিন্তু সেম, হয়তো একটা অ্যাফার্মেটিভ আর একটা নেগেটিভ ফর্ম, এটা নেগেটিভ ফর্ম,
তাহলে আমরা যদি উইদাউট থাকে তাহলে উইদাউট থাকলে আনলেস ব্যবহার করব, উইদাউট থাকলে আনলেস ব্যবহার করব। মনে রাখবা, বাই থাকলে ইফ, উইদাউট থাকলে আনলেস। সেম জিনিস ক্লোজ করি, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, ভার্বটাকে চেঞ্জ করব পরবর্তী ভার্ব দেখে, তারপর অবজেক্ট, তারপর বাকি অংশ ক্লোজটাকে বসিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। কিন্তু এটাকে আরেকটা নিয়মে করা যায়। যেমন আমি যদি বলি ইফ দিয়েই করব, কিন্তু এটা একটা না বোধক, তাহলে ইফ যুক্ত ক্লোজটাকে, আই মিন সাবঅর্ডিনেটেড ক্লোজটাকে নেগেটিভে রূপ দিতে হবে, সাবঅর্ডিনেটেড ক্লোজটাকে নেগেটিভে রূপ দিতে হবে। দেখো, ডু নট ওয়ার্ক, যেহেতু এটা প্রেজেন্ট ফর্ম, তাহলে আমরা অবশ্যই জানি টেন্স অনুসারে প্রেজেন্ট ফর্ম, আই মিন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ করতে গেলে ডোন্ট বা ডাজন্টের সাহায্য নিতে হয়। তাহলে এই ডোন্ট ব্যবহার করলাম, যেহেতু এটা সেকেন্ড পারসন, ডোন্টের ব্যবহার করলাম। ডোন্ট ওয়ার্ক হার্ড, ইউ ক্যান নট সাকসিড ইন লাইফ। দেখো বুঝতে পারো কিনা, বাই থাকলে ইফ, উইদাউট থাকলে আনলেস। আর দুটা ক্লোজ রেডি করে দাও। ক্লোজটা হচ্ছে ইউ ওয়ার্ক হার্ড, ইউ ক্যান নট সাকসিড ইন লাইফ। এখানে পরবর্তী সাবজেক্টটিকে আনলাম ইউ, তারপরে এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই ওয়ার্ক হার্ডের হার্ড। আর কম্পাউন্ড করতে গেলে সেম জিনিস, তুমি কমপ্লেক্সের রূপ দাও, বাক্যের মাঝে অরের ব্যবহার করো, তাহলে আমরা সেটাকে কম্পাউন্ড করতে পারবো। দেখো দুটো ক্লোজ, ইউ ওয়ার্ক হার্ড, ইউ ক্যান নট সাকসিড ইন লাইফ, বাক্যের মাঝে একটা অরের ব্যবহার করলাম। হ্যাঁ, কিন্তু সাবধান, কম্পাউন্ড সেন্টেন্সে আরেকটা জিনিস তোমরা অবশ্যই স্মরণ রাখবে, সেটা হচ্ছে আমরা যে কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট কনজাংশন দেখেছি, সেই কম্পাউন্ড সেন্টেন্সে সেই সাবঅর্ডিনেট কনজাংশনটাকে আর ব্যবহার করব না, সেটা বাদে। তাহলে আমি আবার একবার বুঝিয়ে দিই, খুব সহজে মনে রাখার টিপস। যদি টু ডট ডট টু থাকে, সেটাকে যদি কমপ্লেক্স করতে বলা হয়, তাহলে আমরা টু ডট ডট টু এর পরিবর্তে সো ডট ডট দ্যাট এর ব্যবহার করব। আর যদি কম্পাউন্ড করতে বলা হয়, ভেরি ডট ডট এন্ড এর ব্যবহার করব। আবার যদি বাক্যে ইনফিনিটিভ টু থাকে, কমপ্লেক্স করার সময় ইনফিনিটিভ টু এর পরিবর্তে সো দ্যাট এর ব্যবহার করব। আর যদি কম্পাউন্ড করতে বলা হয়, তাহলে আমরা প্রথমে কমপ্লেক্স করব, ওই সো দ্যাট এর জায়গায় জাস্ট একটা এন্ড সো বসিয়ে দেব। যদি তোমার বাক্যে ইন স্পাইট অফ অথবা ডিসপাইট থাকে, তাহলে কমপ্লেক্স করতে বলা হলে দো বা অল দো ব্যবহার করব, আর কম্পাউন্ড করার সময় বাটের ব্যবহার করব। ইন স্পাইট অফ অথবা ডিসপাইট যে কোনো একটা, দো বা অল দো যে কোনো একটা তুমি ব্যবহার করতে পারো, আর বাটের ব্যবহার করব বা ইয়েটের ব্যবহার করব। এটা পুরোটাই জোড়া আছে, তুমি যে কোনো একটা ব্যবহার করলেই হবে। তারপর আসি বাই। যদি বাক্যে সিম্পল সেন্টেন্সে বাই থাকে, তাহলে কমপ্লেক্সে আমরা ইফ এর ব্যবহার করব, দুটো ক্লোজ রেডি করে দেব। আর কম্পাউন্ড করার সময় সাবঅর্ডিনেট কনজাংশন মানে ইফটাকে উঠিয়ে দিয়ে দুটো ক্লোজের মাঝে একটা এন্ড এর ব্যবহার করব। আবার যদি তোমার বাক্যে উইদাউট থাকে, তাহলে আমরা কমপ্লেক্স করার সময় আনলেস ব্যবহার করব। আর যদি আমরা ইফ এর ব্যবহার করি, ইফ দিয়ে করার চেষ্টা করি, তাহলে আমাদের যে প্রেজ আই মিন সাবঅর্ডিনেটেড কনজাংশন ব্যবহার ইফ করলাম, সেই সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ করব, অবশ্যই নেগেটিভ করব। বাই যে সেন্টেন্সটি ইফ, সেটা হাবোধক হবে। উইদাউট দিয়ে যদি আমি ইফ এরই ব্যবহার করি, তাহলে সেই সেন্টেন্সটি নাবোধক। এবার বাকি আর চারটা, প্রথমেই বলেছিলাম আজকে 9টা রুল নিয়ে কথা বলবো, বাকি আর চারটা। সে চারটার মধ্যে যদি আমরা কমপ্লেক্সটাকে প্রথমেই নির্দেশ করি, দেখো সিন্স অ্যাজ হোয়েন, সিন্স অ্যাজ হোয়েন। যদি সিন্স অ্যাজ হোয়েন থাকে কোন সেন্টেন্সে, আই মিন সেই সেন্টেন্সটা কমপ্লেক্স, কারণ এগুলো হচ্ছে সাবঅর্ডিনেটেড কনজাংশন। এই ওয়ার্ডগুলো হচ্ছে সাবঅর্ডিনেটেড কনজাংশন। আচ্ছা, সিম্পল সেন্টেন্স, তাহলে আমরা কি করব? দেখো প্রথমেই যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত করা থাকে, তারপর অবজেক্ট, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। আবার বলি, প্রথমেই জিরান্ট,
প্রথমে জিরান ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। সেই সেন্টেন্সটাকে যদি কমপ্লেক্স করতে বলা হয় তাহলে আমি যে কাজটা করব সেটা হচ্ছে সর্বপ্রথমে কি করব, একটা কোঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করব। কোঅর্ডিনেটিং কনজাংশন সিন্স অ্যাজ হয়, সিন্স অর্থ যেহেতু, অ্যাজ অর্থ সিন্স অর্থ যেহেতু, হয় অর্থ যখন। অ্যাজ, সিন্স, হয়, এই তিনটের যে কোনো একটা ব্যবহার করব, তারপর সাবজেক্ট ব্যবহার করব। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দ্য থিফ, থিফটা ব্যবহার করলাম। তারপর ভার্বটাকে ব্যবহার করব। এটা প্রেজিং সেন্টেন্স, আই মিন প্রেজিং ক্লোজ আছে, প্রেজ আছে, ক্লোজ আছে। তাহলে আমরা অবশ্যই পরবর্তী ভার্বটার উপর ডিপেন্ড করে এই ভার্বটা কি বসবে। একটু আগেও আমরা এই আলোচনাটা করেছি, যেহেতু এটা ভার্বের টু, তাহলে এটাও ভার্বের টু হবে। তারপর অবজেক্ট, দ্য পুলিশ। তারপর অবজেক্টটা ব্যবহার করলাম, এরপর বসবে সাবজেক্ট। দেখো দ্য থিফ একটা নাউন, এটা থিফ হচ্ছে চোর, এটা একটা নাউন। যদি নাউন হয় তাহলে নাউনের নিয়ম হচ্ছে একবার যদি কোনো সেন্টেন্সে নাউনের ব্যবহার করি, পরবর্তী ক্লোজ গুলিতে তার প্রনাউন ব্যবহার করতে লাগে। তাহলে থিফের প্রনাউন হি। তারপর অবজেক্ট, ভার্ব, অবজেক্ট। যেমন ছিল, জাস্ট আমাদের কমপ্লেক্সের ওই একই কথা বারবার বলছি, সেটা হচ্ছে দুটো ক্লোজকে রেডি করা। দুটো ক্লোজ রেডি করব কিভাবে? ভার্বের সাথে যে আইএনজি যুক্ত করা থাকে, তাহলে অবশ্যই অপোজিট যে ভার্বটা আছে সেটার উপর ডিপেন্ড করে আমি ভার্বটাকে রেডি করব। সেটা যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, ফার্স্ট ফর্ম। যদি ফার্স্ট ফর্ম হয় তাহলে ফার্স্ট ফর্ম, সরি, যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে প্রেজেন্ট ফর্ম, যদি ফার্স্ট ফর্ম হয় তাহলে ফার্স্ট ফর্ম। তারপর কম্পাউন্ড করব। ওই যে সিম্পল থেকে যদি কম্পাউন্ড করতে বলা হয় আগে কমপ্লেক্স করো, তাহলে সিন্স অ্যাজ হয়েনটাকে উঠিয়ে দাও, সিন্স অ্যাজ হয়েনটাকে উঠিয়ে দাও, বাক্যের মাঝে একটা এন্ড এর ব্যবহার করো, দুটো ক্লোজকে আলাদা করে দাও, অটোমেটিক হয়ে যাবে। আর কমপ্লেক্স থেকে যদি সিম্পল করতে চাও তাহলে দেখো তুমি জাস্ট অ্যাজ বা সিন্সটাকে উঠিয়ে দাও, প্রথমে কি করো ভার্বের সাথে আইএনজি যুক্ত করো, তাহলে স কে ভার্বের ওয়ান করো, যদি আইএনজি যুক্ত করি স কে ভার্বের ওয়ান করলে সিন। তারপর অবজেক্ট বসাও দ্য পুলিশ, তারপর হি র্যান অ্যাওয়ে, হি র্যান অ্যাওয়ে। তারপর পরবর্তী সেন্টেন্সটা যদি এখান থেকে কমপ্লেক্স করতে চাও সেটাও পারবে। তোমাদের রুলসটা তোমরা অবশ্যই দেখে নেবে, দেখবে, যদি না বুঝতে পারো কমেন্ট করে জানাবে যেখান দিয়ে তোমাদের প্রবলেম হবে, আমি চেষ্টা করব তোমাদের বোঝানোর জন্য। পরবর্তী 7, দেখো বাক্যের প্রথমে বিকজ অফ, অ্যান অ্যাকাউন্ট অফ, ডিউ টু, এগুলো যদি তোমার সেন্টেন্সে কারণ বোঝায় তাহলে অবশ্যই আমি এই চারটার ব্যবহার করব। অ্যাকাউন্ট অফ, বিকজ অফ, অ্যান অ্যাকাউন্ট অফ, ডিউ টু। তারপর ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে সেই কমপ্লেক্স সেন্টেন্সে রূপ দিতে গেলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বাক্যের প্রথমে সিন্স বা অ্যাজ, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। আর যদি আমরা বিকজ এর ব্যবহার করি, যদি বাক্যের মাঝে বিকজ এর ব্যবহার করি তাহলে অবশ্যই প্রথমে সিন্স বা অ্যাজ এর ব্যবহার করব না, বাক্যের মাঝে বিকজ এর ব্যবহার করব। সিন্স এর অ্যাজ এর ব্যবহার করব না, বাক্যের মাঝে বিকজ এর ব্যবহার করব। তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। রিমেম্বার, একটু ঝামেলা হইতেছে না? আগেও সিন্স অ্যাজ, এখনো সিন্স অ্যাজ, তাহলে কিভাবে বুঝবো কখন কোনটা? কখনই বিকজ অফ, অ্যান অ্যাকাউন্ট, ডিউ টু, প্রায় একই রকম দেখা যাচ্ছে। যদি তোমার সেন্টেন্সে কারণ মিনিং করে, কারণ, যেমন দেখো আই কুড নট কাম, আমি আসতে পারি নাই, বিকজ অফ ইলনেস, মানে আমার লেজিনেস, ইলনেস, অসুস্থতার কারণে, লেজিনেস, হ্যাঁ অলসতার কারণে আমি আসতে পারিনি। কারণ কিসের কারণে আসতে পারিনি? অলসতার কারণে। তাহলে আমি কি এখানে বলতে পারি পুলিশ দেখার কারণে চোখটি পালিয়ে গেল? এই সেন্টেন্সটা কারণের চাইতে ডিভাইডেড, আলাদা।
যদি কারণ মিনিং করে তাহলে অবশ্যই বাক্যের প্রথমে বিকজ অফ ব্যবহার করবে, বা এন্ড অ্যাকাউন্ট অফ, বা ডিউ টু, তারপর ভার্বের সাথে আইএনজি এই ব্যবহার করবে। আর যখন কমপ্লেক্স করতে যাবে সিন্স বা অ্যাজ এর ব্যবহার করবে যদি কারণ বোঝায়। আর যদি সিন্স অ্যাজ না ব্যবহার করো, মানে না করো, তাহলে বাক্যের মধ্যে বিকজ এর ব্যবহার করবে। আর দুইটা ক্লোজ রেডি করবে। তা তো একটু আগে বারবার বলতেছি, দুইটা ক্লোজ রেডি করা খুবই সহজ। জাস্ট সাবজেক্টটাকে আনো, ভার্বটাকে রেডি করো। ভার্বটা কিভাবে রেডি করবে? পরবর্তী ভার্বটা বা পূর্ববর্তী ভার্বটা যেখানে ভার্ব আছে সেই ভার্বটার যে ফর্মে আছে সেই ফর্মটাকে ডিপেন্ড করে তুমি এই ভার্বের ফর্মটাকে চেঞ্জ করো। তারপর কমপ্লেক্স করো, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করো, বাক্যের মাঝে একটা এন্ড বসিয়ে দাও, কম্পাউন্ড হয়ে যাবে। আর আমরা সিম্পল থেকে যদি কমপ্লেক্স করি, দেখো এট দ্য টাইম অফ ব্যবহার করতে পারো, আরো বসে তোমাদের এট দ্য টাইম অফ না বসে ডিউরিং বসতে পারে, এট দ্য এজ অফ বসতে পারে, এগুলো আমি পরে বলছি, আগে এটা বুঝি। এট দ্য টাইম অফ প্লাস ভার্বে প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এট দ্য টাইম অফ প্লাস ভার্বে প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট যদি থাকে, এটা একটা প্লেস, তারপর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট যদি থাকে, তাহলে আমি যখন কমপ্লেক্সের রূপ দেব অবশ্যই এট দ্য টাইম অফ এর পরিবর্তে হয়েন ব্যবহার করবে। হয়েন, এট দ্য টাইম অফ এর পরিবর্তে হয়েন, যা টাইমকে মিনিং করে, মানে সময়কে মিনিং করে, যা সময়কে মিনিং করে হয়েন। তারপর তুমি সাবজেক্ট ব্যবহার করো, ভার্ব ব্যবহার করো, অবজেক্ট, দুটো ক্লোজ রেডি করে দাও। প্রতিটা সেন্টেন্স কমপ্লেক্সের প্রায় একই রকম, দেখা যাচ্ছে না? শুধুমাত্র আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশনটা, সাবঅর্ডিনেটিং কনজাংশনটাকে রেডি করতে হচ্ছে, এছাড়া কিছুই না। তাহলে স্বাভাবিক তুমি ডিউরিং ও ব্যবহার করতে পারো এই জায়গায়, এট দ্য টাইম অফ এর জায়গায়। এট দ্য এজ অফ ব্যবহার হয় যখন ইয়ার বুঝায়, আই মিন 4 বছর 5 বছর সময় বুঝায় বা একটা নির্দিষ্ট সংখ্যা বুঝায়, তাকে তখনই এট দ্য এজ অফ বসে। হ্যাঁ, আর কমপ্লেক্স কম্পাউন্ড করার সময় দুটো ক্লোজ, বাক্যের মাঝে একটা এন্ড এর ব্যবহার করো, বাক্যের মাঝে একটা এন্ড এর ব্যবহার করো। যেমন এট দ্য টাইম অফ ইটিং হি কেম, তাহলে হয়েন, এই যে হয়েন ব্যবহার করলাম, আই ওয়াজ ইটিং, হয়েন আই ওয়াজ ইটিং হি কেম। কম্পাউন্ড, দুটো ক্লোজ আলাদা, বাক্যের মাঝে একটা এন্ড। তারপর নন, লাস্ট, মনোযোগ দিয়ে বোঝো। যদি তোমার বাক্যে বিসাইড থাকে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, মানে এই প্রেসটাকে কিভাবে তুমি কমপ্লেক্সে রূপ দিবা সেটাই হচ্ছে মূল বিষয়। যদি বিসাইড থাকে তাহলে উত্তরে প্রথমে বসবে হোয়াই, তারপর সাবজেক্ট ক্লোজ বানিয়ে ফেলো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আগের মতো। তারপর বাকি অংশটাকে তুমি পরের ক্লোজটাকে বসিয়ে দাও। যেমন বিসাইড হোয়াই, বিসাইড থেকে হলে কি হোয়াই। বিং, একটু আগে যে আলোচনা আমরা করছিলাম, অ্যামিজার বলতে বিং বুঝায়। আর যেহেতু এটা ভাবে কি প্রেজেন্ট ফর্ম, তাহলে এটাও ভাবে প্রেজেন্ট ফর্ম, তার মানে অ্যামিজার, তাহলে হোয়াইল ইজ হি ইজ এ গুড স্টুডেন্ট, হি ইজ এ গুড প্লেয়ার। তাহলে দেখো এই ভার্বটার উপরে ডিপেন্ড করে এই ভার্বটা আসছে। আর কম্পাউন্ড করার সময় দুইটাকে ক্লোজ আলাদা করে দাও, বাক্যের মাঝে একটা এন্ড এর ব্যবহার করে দাও। সরি, এটা একেবারেই আলাদা। তোমাদের যে কাজটা করতে হবে, পরবর্তী ওয়ার্ডটাকে রেডি করতে গেলে অবশ্যই যে কম্পাউন্ড সেন্টেন্সের কাজটা আবারও আমি এখানে আলোচনা করছি। যদি তোমার বাক্যে হোয়াইল ব্যবহার হয়, হোয়াইল ব্যবহার হয়, তাহলে দেখো যে কাজটা করবে সেটা হচ্ছে বিসাইড থাকলে হোয়াইল, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করা থাকলে, হ্যাঁ, সেটাকে ওই পূর্বের নিয়ম অনুসারে ভার্বের কাজ করবে, অবজেক্টের অবজেক্ট বসাবে, সাবজেক্টের সাবজেক্ট বসাবে, ভার্বের ভার্ব বসাবে, অবজেক্টের অবজেক্ট বসাবে। হ্যাঁ, বাক্যের মাঝে বোধও থাকতে পারে, বাক্যের মাঝে বোধ থাকতে পারে। এটাকে আমরা কমপ্লেক্স করলাম, খুব ইজি। কিন্তু কম্পাউন্ড করতে গেলে আমাদের কিছু কথা মনে রাখতে হবে। সেটা হচ্ছে দেখো দুটো ক্লোজ থাকে, দেখো অবজেক্ট, তাহলে প্রথমেই সাবজেক্ট বসবে, সাবজেক্ট বসালাম হি, ভার্ব বসবে ইজ, তারপর একটা নট অনলি বসবে, ভার্বের পরপরই একটা নট অনলি বসবে, নট অনলি।
তারপরে অ্যাডজেক্টিভ অথবা অবজেক্টটাকে বসাবে। যেমন অ্যাডজেক্টিভটা কি, এ গুড স্টুডেন্ট, এটা প্রথম ক্লোজ এর বাকি অংশ বসালাম, এ গুড স্টুডেন্ট। এরপর একটা বাটের ব্যবহার করব, বাট করলাম, বাট অলসো ব্যবহার করলাম। তারপর বাকি ক্লোজের অংশটুকু বসাবো, এ গুড প্লেয়ার। আমি আবারও বলি, এই জিনিসটা, এই 9 নাম্বার রুলসটা খুব মনোযোগ দিয়ে দেখো। হ্যাঁ, যদি বোধ থাকে মনে রাখতে পারো, বা বিসাইড থাকে, যদি বোধ বা বিসাইড থাকে তাহলে কমপ্লেক্স করার সময় হোয়াইল, এতটুকু মনে রাখতে পারো। কম্পাউন্ড করার সময় নট অনলি বাট অলসো। স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, পরীক্ষার আগে একবার দেখেও যেতে পারো। আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবে, আমি সমাধান করার চেষ্টা করব। আজকে এতটুকুই। বাড়িতে ভালো করে লেখাপড়া করো,